Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. On Sunday Suspense, we bring you dramatic readings of some of the classic stories of Bangla literature. Stories of suspense, crime, horror, and the supernatural. Happy listening. Sunday Suspense. শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। It's hot. সানডে সাসপেন্সে আজ স্টেসি ওমোনিয়ের লেখা দ্য পারফেক্ট মার্ডার, একটি নিখুঁত খুন। স্টেসি ওমোনিয়ে ব্রিটিশ লেখক, জন্মেছিলেন 1877 সালে। 1913 থেকে 1928 সালের মধ্যে লিখেছেন প্রায় 85টি ছোট গল্প, 6টি নভেল এবং আরও বেশ কয়েকটি প্রবন্ধ সংকলন। ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সানডে সাসপেন্সে আজ স্টেসি ওমোনিয়ের লেখা দ্য পারফেক্ট মার্ডার গল্পটির বাংলা অনুবাদ একটি নিখুঁত খুন। গল্পটি আমরা নিয়েছি চ্যান্সেলর প্রেস থেকে প্রকাশিত গ্রেট ক্রাইম স্টোরিজ বইটি থেকে। প্রধান চরিত্রে অঁরি আর পল টেলেন্ডিয়ার। গল্প পাঠে মীর ও দীপ। গল্পের সূত্রধার দীপ। গল্পটির বাংলা অনুবাদ করেছেন ও বেতার রূপ দিয়েছেন সুবর্ণা চক্রবর্তী। শুরু হচ্ছে দ্য পারফেক্ট মার্ডার। নভেম্বরের এক সন্ধে রু দিলা রোকওয়ের একটি ক্যাফেতে খুন নিয়ে আলোচনা হচ্ছিল দুই ভাইয়ের। সন্ধ্যের খবরের কাগজ তাদের সামনে পড়ে একটি মর্মান্তিক খুনের খবর বেরিয়েছে। তাতে এক কাঠকয়লাওয়ালা তার বউ আর বাচ্চাদের খুন করেছে দা দিয়ে। সেখান থেকেই আলোচনার সূত্রপাত। ছোট ভাই পল বলল, আমি এখনো অবধি এমন একটাও খুনের কেস পড়িনি যেখানে খুনি বেশ বড় একটা গড়বড় করেন। এক্ষেত্রেই ধরো না, লোকটা দা দিয়ে খুন করলো কিন্তু শেডে নিজে টুপিটা ফেলে গেল আর তারপর রক্তমাখা বুট পরে গিয়ে ঢুকলো একটা গায়ে। বড় ভাই অঁরি মন্তব্য করল, এদের আসলে মাথা ঠিক নেই, বেশিরভাগ কেসেই জ্ঞান থাকে না কি করছে। হ্যাঁ, তবে আমার সবচেয়ে অবাক লাগে যখন ভাবি যে এমন অনেক খুনও তো হয় যেখানে খুনি এমন যত্ন সহকারে কাজটি সারে যে একটি সূত্র মেলা ভার। অঁরি কাঁধ ঝাঁকিয়ে বলল, আমার বিশ্বাস হয় না কাজটা অত সহজ। পরে ঠিকই কিছু না কিছু ধরা পড়ে যায়। আরে ছাড়ো তো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওরম অন্তত 1000খানেক খুন হয় প্রত্যেক বছর। যেমন ধরো তুমি যার সঙ্গে থাকো তাকে খুন করা সব থেকে সহজ। কিরকম? ধরো একটা অ্যাক্সিডেন্ট, তারপর তুমি চিৎকার করতে করতে রাস্তায় ছুটে বেরিয়ে আসছো, কে আছো কে আছো, আমার বউটাকে কে মেরে পালিয়ে গেছে গো। তুমি কান্নায় ভেঙে পড়লে আর সবাই তোমায় সান্ত্বনা জানাতে ছুটে এলো। আরে আমি এমন এক মহিলার খবরও পড়েছি যে তার স্বামী যখন নিউমোনিয়ায় ভুগছে তখন খাটের কাছে জানলাটা রাত্রিবেলা খোলা রেখেছিল। ব্যাস, স্বামী খতম। কে সন্দেহ করবে ওকে? মারার জন্য রিভলভার, ছুরি, বিষ এসবের সত্যি কোনো প্রয়োজন আছে কি? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নিজেই যেন কাউকে খুন করার কথা ভাবছো। অঁরি হেসে ফেলল। কিছুই বলা যায় না। হয়তো এমন পরিস্থিতি আসবে একদিন যেদিন মুক্তি পাওয়ার জন্য খুন করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। তবে আমার কখনো ওরম সুযোগ এলে আমি কাজটি সারবো অত্যন্ত সাবধানে। কথা দিচ্ছি একটি সূত্রও ছাড়ব না। ভাইয়ের মুখে এই কথা শুনে তার দিকে একবার তাকালো অঁরি। পলের পক্ষে এ কাজ অসাধ্য নয় বটে। তার অতিকায় চেহারা, ফ্যাকাশে হলদে মুখ, কালো দাড়ি, মাথা ভর্তি ছাই রঙা ঝাঁকড়া চুল। দেখলেই মনে হয় মানুষটি আর যাই হোক সাদা সিধে নয়। ঘুরে ঘুরে ঝুটো গয়নার ব্যবসা করে সে, আর বলাই বাহুল্য সে ব্যবসা সবসময় সিধে রাস্তায় হয় না। অঁরি যেন ভেতরে ভেতরে শিউরে উঠল। তার নিজের চেহারা খুবই ছোটখাটো, স্বাস্থ্য ভালো নয়, তার উপর
মনের জোরও কম, ফলে ছোট ভাই সহজেই তার নিজের মত দাদার উপর চাপিয়ে দিতে পারে। অরি কাজ করে একটি কাপড়ের দোকানে, সংসার বলতে স্ত্রী আর 3 সন্তান। পল বিয়ে থা করেনি। দুই ভাইয়ের প্রায় দেখা সাক্ষাৎ হয় আর যথেষ্ট ভাবও, কিন্তু বন্ধু বলা যায় না। আসলে দুজনেরই প্রায় সব সময় পয়সার টানাটানি। অন্য সব জায়গায় ফেল করলে একে অপরের কাছে হাত পাততে বাধ্য হয়। তাদের আত্মীয় বলতে এক খুব বয়স্ক মামা ও মামি টেলেন্ডিয়া, থাকেন শ্যান্টেলিতে। মামা মামি খুবই অবস্থাপন্ন, কিন্তু ভাগ্নেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বললেই চলে। বড়জোর মাঝে মধ্যে ডিনারে নেমন্তন্ন করেন, কিন্তু মামা রবার্ট টেলেন্ডিয়ারের পকেট থেকে পল, অরি দুজনের কেউই কখনো 1 ফ্রাও বের করতে পারে না। মামা ছিলেন খুবই ধার্মিক, তবে হাড় কিপটে, তার উপর অবুঝ আর খিটখিটে ধরনের। তার স্ত্রী অবশ্যই একটু নরম প্রকৃতির, যদিও খামখেয়ালি, আবার কখনো কখনো বেশ উদার। তখন ভাগ্নেদের তার কাছ থেকে টাকা বের করতে বিশেষ বেগ পেতে হয় না, কিন্তু সে অবকাশ বড় বেশি একটা মেলে না। তাছাড়া মামা মামির হাতে এত কম ক্যাশ তুলে দেন যে মামির ইচ্ছে থাকলেও উপায় নেই, ভাগ্নেদের টাকা দিয়ে সাহায্য করেন। নভেম্বরের সেদিনকার ওই আলোচনা প্রায় ভুলেই গেছিল দুই ভাই, কিন্তু ফেব্রুয়ারিতে মামার আকস্মিক মৃত্যুর পর কয়েকটি ঘটনা সব মনে করিয়ে দিল তাদের। বেশ অনেকদিন ধরেই দুই ভাইয়ের দারুণ আর্থিক সংকট চলছিল। ব্যবসায় 2 নম্বরের কেসে ফেঁসে যাওয়ার পর সবে জেল খেটে বেরিয়েছে পল। মামা মারা যাওয়ার আগে এসবের কিছুই জানতে পারেননি। এদিকে অরির স্ত্রী আবার একটি সন্তান প্রসব করে বড়ই অসুস্থ। অরি দেনায় ডুবে গেছে। মামার মৃত্যু সংবাদ আশার আলো দেখালো দুজনকেই। কিরকম উইল করে গেছেন মামা, তাকে তারা যতটা চিন্ত মনে হয় না তাদের নাম করে তেমন কিছু রেখে গেছেন। তবে বলা যায় না, বুড়ো ভামটা 1-2 হাজার করে রেখে গিয়ে থাকলেও থাকতে পারেন। আর যদি সব টাকা বউয়ের নামে রেখে গিয়ে থাকেন, সেক্ষেত্রেও দাও মারার এই তো সুযোগ। তাড়াতাড়ি মামার শেষকৃত্যে উপস্থিত হলো দুজন, আর আরো 7 তাড়াতাড়ি হাজিরা দিল যখন উকিল সাহেব উইল পড়লেন। উইলের সারমর্ম একই সঙ্গে ইতিবাচক আবার হতাশাজনক। বুড়োর অগাধ সম্পত্তি, তার অনেকটা দান করেছেন ধার্মিক সংস্থানে, বাকিটা বউয়ের নামে ট্রাস্টে রেখে গেছেন। দুই ভাগ্নের জন্য যা ব্যবস্থা তা শুনে দুজনের যেন আর কথা সরছে না মুখ দিয়ে। মামির মৃত্যুর পর টাকাটা ট্রাস্টেই থাকবে, কেবল সুদের একাংশ অরি আর পলের মধ্যে ভাগ হয়ে যাবে। তারা মারা গেলে চার্চ পাবে সেই টাকা। বুড়ো তাহলে খানিকটা হলেও রক্তের টান টের পেয়েছে। এরপর মামার ফিউনারেলের সময় দুই ভাই এমন ব্যবহার করলো যে এতটুকু ত্রুটি ধরার জো নেই। যেমন দায়িত্বপরায়ণ তেমনই সংবেদনশীল। মামির জন্য দুর্ভাবনায় যেন অস্থির। দুর্ভাগ্যবশত মামি নিজের পরিস্থিতি নিয়ে এতই ব্যতিব্যস্ত যে তাদের তেমন পাত্তা দিলেন না। কাজের কাজ যেটা হলো, নোটারির কাছ থেকে পল জানতে পারল দুর্ঘটনা অথবা প্রাকৃতিক বিপর্যয় বাদ দিলে মাদাম টেলেন্ডিয়ার মারা গেলে বছরে কম করে 8 থেকে 10 হাজার ফ্রাঁ পাবে দুজনে। বুড়ির এখন 82 বছর বয়স আর খুবই দুর্বল। এমন একটা ভালো খবর দুজন সেলিব্রেট করল মোমার্তের একটি ক্যাফেতে। আলোচনার ওই একটি বিষয়, বুড়ি আর কতদিন বাঁচবে। নিশ্চয়ই আর বেশি মেয়াদ নেই তার, আর ভাগ্য সহায় হলে আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেটা হয়ে যেতে পারে। অবশেষে সেই স্বাচ্ছন্দ্য আর সিকিউরিটি
যার জন্য তারা হাপিত্তেশ করে বসে আছে। বাকি জীবনটা তাহলে নিশ্চিন্ত। উফ, ভেবেই আনন্দ। শুধু বুড়োটা অত কঞ্জুস না হলেই পারত। একটু হাত খুলে দিয়ে যেতে পারলো না? চার্চকে অতগুলো টাকা দেওয়ার মানে কি? আরো সব ট্রাস্টি ফাস্টি, কি দরকার ছিল এসবের? এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় বাকি। এরপর বুড়ির সঙ্গে যখনই দেখা হয় তখনই তারা জানতে চায় তার শরীর কেমন আছে, কোনো সাহায্য লাগবে কিনা। 1 মাস কেটে যাওয়ার পর হঠাৎ অঁরির খুব টাকার দরকার হলো। যে ডাক্তার স্ত্রী আর বাচ্চার চিকিৎসা করেছে তাকে দিতে হবে 120 ফ্রাঁ। মামি দিলেন মাত্র 40। খুব গজগজ করলেন, ক্ষমতা না থাকে তো বাচ্চা হতে দেওয়া কেন। যাকে এর 1 সপ্তাহ বাদে পল মামির কাছ থেকে 100 ফ্রাঁ চাইল। কোন এক খদ্দের নাকি তার 100 ফ্রাঁ মেরে দিয়েছে। মামি 10 ফ্রাঁ দিলেন। এরকম বেশ কয়েকবার হওয়ার পর বুড়ি বিরক্ত হলেন। একেই দিনে দিনে তার খামখেয়ালিপনা বাড়ছে। সঙ্গী বলতে সবসময়ের দেখাশোনা করার লোক মাদাম শাভান, মাঝবয়সী মহিলা, রোগাটে গড়ন, বুড়িকে সবসময় আগলে আগলে রেখেছেন। অঁরি বা পল দেখা করতে গেলে মাঝে মাঝেই ভাগিয়ে দেয়, বলে বুড়ির শরীর একদম ভালো নেই। দুজনে ভালোই বুঝতে পারে সব বাজে কথা। বুড়ি স্রেফ এড়িয়ে চলতে চায় তাদের। এভাবে প্রায় বছর 2 কেটে গেল। দুজন বেশ অধৈর্য হয়ে উঠেছে। মনে হচ্ছে উনি সেঞ্চুরিটা করেই ছাড়বেন, বলল পল। ওনার আগে আমরাই যাব, অঁরি বলে উঠল। কিছুদিন পরে মাদাম শাভানকে তাড়িয়ে দিলেন বুড়ি। যাক বাবা, আপদ বিদেয় হল। কিন্তু না, দেখভাল করার জন্য কয়েকদিনের মধ্যেই আবার এক নতুন লোক কাজে লাগলো। এভাবে বুড়ি অনেককেই রাখে, তারপর কদিনের মধ্যেই তাড়িয়ে দেয়। আসলে কারুরই খিটখিটে খামখেয়ালি বুড়ির সঙ্গে পোষায় না। টিকে গেছে শুধু একজন, রাঁধুনি আর্নেস্টাইন। ভারী কি গোছের চেহারা, জাঁদরের লোক, তবে রান্না করে দারুণ। রান্নাঘর থেকে বেরোবার বড় একটা দরকার হয় না তার। তাছাড়া বুড়ির খাওয়া দাওয়া খুব সাদাসাপটা। বাড়িতে তেমন লোকজনও আসে না, কাজেই বুড়ির সঙ্গে আর্নেস্টাইনের ঠোকাঠুকি লাগে খুব কম। আরো একটা বছর কেটে গেল। অঁরি আর যেন সংসারের বোঝা টানতে পারছে না। পলেরও ব্যবসা মন্দা। একদিন মামির কাছে টাকা ধার চাইতে গিয়ে তার সামনেই অজ্ঞান হয়ে গেল সে। মামি কি ভাবলেন কে জানে। তিনি হুকুম দিলেন পলকে তার ভিলার একটি ঘরের বিছানায় গিয়ে শুইয়ে দিতে। হয়তো মনে হয়েছিল পল অনেক দিন কিছু খেতে পায়নি, মাথা ঘুরে গেছে। যতই হোক স্বামীর বোনের ছেলে, হয়তো বড় মায়া হয়েছিল তার। কাজের লোকেদের আদেশ দিলেন তারা যেন ওর দেখাশোনা করে, যতদিন না উনি অন্য মর্মে আদেশ দিচ্ছেন। গোড়ায় পলের সত্যি সত্যি মাথা ঘুরে গিয়েছিল, কিন্তু যত না ঘুরে গিয়েছিল তার চেয়েও বেশি দেখিয়েছিল ইচ্ছে করে। উদ্দেশ্য একটাই, বুড়ির ঘাড় ভেঙে খাবে। পরের দিন সকালে যখন মামির সামনে গিয়ে দাঁড়ালো সে, তখন মুখ চোখ শুকনো। বলল তার আতিথেয়তার অন্যায় সুযোগ সে নিতে চায় না। ব্যাস বাজিমাত। মামি তার মুখে এই কথা শুনে তাকে আরো বেশি করে থেকে যেতে বললেন। এরপর দিনের বেলা সে রোজ বেরিয়ে যায় তার 2 নম্বরই ব্যবসার কাজ সারতে। রাতে ফিরে আসে তার এই নতুন আস্তানায়। আর্নেস্টাইনের হাতে তৈরি অতি উপাদেয় ডিনার খেয়ে লম্বা হয়। কি আরামেই না জীবন কাটছিল তার। পলের এই সৌভাগ্যে অঁরির স্বাভাবিকভাবেই হিংসে হল। পল ভয় পেয়ে গেল যে তার খেলাটা না ভেস্তে যায়।
অরি মামিকে বোকা বানিয়ে টাকা আদায়ের যাই ছক কষে, পল তাই নাকচ করে দেয়। বলে, আরে উনি যে কোনো দিন আমায় বার করে দেবেন, তখন না হয় তুমি চেষ্টা করে দেখো। দুই ভাইয়ের এই নিয়ে বেশ মন কষাকষি হলো একবার। কিছুদিন দেখা সাক্ষাৎ বন্ধ রইল। মামি অরিকে কিছুতেই যেন সাহায্য করতে চাইছিলেন না। পলের লম্বা চওড়া পুরুষালী চেহারা মামির পছন্দ, তার স্বামীও তেমনই ছিলেন যে। অরির ছোটখাটো ক্ষীণ চেহারা তার সহ্য হয় না। তার উপর সে 4 সন্তানের বাবা। নিজের সন্তান না হওয়ায় অরির ছেলে মেয়েদের সহ্য করতে পারেন না তিনি। পলকে বেশ মনে ধরল মামির। মাঝে সাঝে কোনো ছোট দরকারে ডেকেও পাঠাতে শুরু করলেন তাকে। পলও সুযোগ ছাড়ে না। এই ফাঁকে সেও বেশ কিছু টাকা কামিয়ে নেয়। বাড়িতে পুরুষ মানুষ বলতে তো সেই পল। বুড়ি বেচারি ভাবতে শুরু করলেন সে বাড়ির কর্তা হয়ে উঠেছে। গোড়ায় বিশেষ কথাবার্তা না বললেও কিছুদিন পর থেকে নিজের একাকিত্ব কাটাবার জন্য মাঝে মধ্যেই তাকে ডেকে পাঠাতে লাগলেন তিনি। পলের ব্যবহার মধুর। রাজনীতি থেকে শুরু করে সব বিষয় ঠিক এমন কথা বলে যেমনটি মামি শুনতে চান। মামি চোখে ভালো দেখতে পান না, তাই দিনের খবরগুলো পড়ে শোনায় সে। প্যারিসে কি ঘটছে সব গল্প করে সে। মামির প্রায় প্রতিটি আবদার সে মেটায়। সে এও জানে এই মুহূর্তে টাকা চাওয়াটা চরম বোকামি হবে তার। খুব ধীরে সুস্থে এগোচ্ছিল সে। তারা কিসের? আপাতত থাকা খাওয়ার চিন্তা নেই, দিব্যি আছে তো সে। এভাবে আরও 1 বছর কাটল। পল এতদিনে মামির বাড়িতে বেশ পাকাপাকিভাবে গেঁড়ে বসেছে। কাজের লোক, ডাক্তার বদ্যি, এমনকি সংসারের নানা খুঁটিনাটি ব্যাপারে তার মত নেওয়া হয়। কেবল টাকা পয়সার ব্যাপারটা উকিল বাবুরা শক্ত হাতে সামলাচ্ছেন। এতটুকু এদিক ওদিক করার জো নেই। পল তার মামার দূরদর্শিতাকে প্রায় গালি দেয়। তাই বুড়োর আত্মা যেন অত বড় বাড়ির আসবাবপত্রে ঠাসা ঘরগুলোর মাঝখানে দাঁড়িয়ে সর্বদা পলকে ঠাট্টা করছেন। বুড়ি খামখেয়ালি আর একটু বোকা হলে কি হবে? টনটনে জ্ঞান তার। নিজের ডিভিডেন্ডের ওপর কড়া নজর তার। এই বয়সেও জীবনে তার অসীম আগ্রহ। আর আগ্রহ অ্যানায়। অ্যানা তার কাকাতুয়া। সে তার সন্তানের মতো। খাওয়ার সময় অ্যানা তার টেবিলের ওপর হেঁটে বেড়ায়, তার প্লেট থেকেই খায়। ক্রমশ পলের আস্পর্ধা বেড়ে উঠল। মামির সঙ্গে ব্যবহারে সে বুঝিয়ে দিতে শুরু করল সে তাকে আগের মতো আর সমঝে চলে না। মতের অমিল হলে তা প্রকাশ করতেও সে ছাড়ে না এখন। আর মামিও যেন কিছু মনে করেন না তাতে। এদিকে অরির অবস্থা শোচনীয়। রাগে হিংসে জ্বলে যাচ্ছে সে। এ তো ভারী অন্যায়। পলের সঙ্গে যখনই দেখা হয় তখনই টেল্যান্ডিয়ার গৃহে তার কর্তৃত্বের বড়াই করে সে। অরি বিশ্বাস করে না যে পল সেখানে থাকা খাওয়া ছাড়া কোনো আর্থিক সাহায্য পায় না। ভালো মন্দ খেয়ে পলের স্বাস্থ্যও ফিরে গেছে। কোনো খরচ না থাকায় পরনের জামা কাপড়ও বেশ দামি। ভাইকে তার দিকটা যতই একটু ভাবতে বলে অরি, পল ততই উড়িয়ে দেয়। দিনের বেলায় ক্যাফে আর রাতের বেলায় ক্যাবারেতে থাকে পল। কোনো কাজ নেই, কারুর কোনো দায়িত্ব নেই। কি ভাগ্য ছেলেটার। মামিটাও ছাই মরে না। 85-86 তো হলো, আর বেঁচে লাভ কি? আর ওকে দেখো, 4 ছেলে মেয়ে নিয়ে খাবার, জামা, জীবনের সবচেয়ে সাধারণ চাহিদাগুলো মেটাতে গিয়ে যেন খাবি খাচ্ছে। মামি, ভাই, কাউকে সে যেন আর সহ্য করতে পারছে না। জীবনে ঘেন্না ধরে গেল।
একবার পলের সঙ্গে দেখা করে অঁরি 100 ফ্রাঁ ধার চাইল। বাড়ি ভাড়াটা মেটাবার টাকাও নেই ভাই। আমায় উনি কিচ্ছু দেন না, বিশ্বাস করো, বলল পল। অঁরি বিশ্বাস করল না, কিন্তু ঝগড়া করা বোকামি হবে জেনে শুধু বলল, দেখো না, যদি কোনো জিনিস হাত সাফাই করতে পারো, ওটাকে বেচে টাকাটা না হয় ভাগাভাগি করে নেব। আমার অবস্থাটা সত্যি খুব টাইট ভাই। পলের চোখে বিদ্রুপের ঝিলিক খেলে গেল। দাদা ভাবল কি করে যে সে এ কথা কখনো ভাবেনি। এতদিন ধরে সে রয়েছে সেখানে, কতবার যে ভেবেছে কিছু একটা সরাবে, কিন্তু কয়েক মাস ছাড়াই উকিলের অফিস থেকে লোক আসে লিস্ট নিয়ে বাড়ির সব জিনিস মিলিয়ে দেখবার জন্য। বাড়ির প্রতিটা কাজের লোক প্রচণ্ড বিশ্বস্ত। কোনো জিনিস হাপিস হয়ে গেলে তাদের ওপর কোনো সন্দেহ পড়বে না, পড়বে গিয়ে তারই ওপর, আর তার পুরো খেলাটাই বিগড়ে যাবে। এতদিন ধরে এত ধৈর্য ধরে আছে সে, আর কতদিনই বা বাঁচবে বুড়ি। এই তো আজ সকালেই যেন বলছিল বুকে ব্যথা করছে। অ্যানাকে দেখলেও বিরক্ত লাগে পলের, মনে হয় গলাটা টিপে। কি আদিক্ষেতা বুড়ির। সোনা মনি আমার, নে আর একটা আঙুর খা। পল না ভেঙিয়ে থাকতে পারে না। অঁরিকে এসব বললে সে কেবল বলে চলে যায়। কথাগুলোই যেন তেমন আমলই দেয় না। এদিকে পলের দাপট বেড়েই চলেছে। সে যত হম্বিতম্বি করে মামি ততই চুপ মেরে যান। কোনো কিছুতেই পলকে বাধা দেন না তিনি। অল্প অল্প করে টাকা চায় সে, মামিও নির্বিবাদে দিয়ে দেন। ক্রমে পল পেয়ে বসল। নিজের ব্যবসা ছেড়ে দিয়ে সে সারা দিন এখন কাটায় রেসের মাঠে। জুয়া খেলে, নাম না জানা ক্যাফেগুলোতে গিয়ে আজে বাজে লোকেদের সঙ্গে ড্রিঙ্ক করে। বলাই বাহুল্য, জুয়ায় বেশিরভাগ সময় সে হেরে যায়। ক্রমশ দেনার পাহাড়ে ডুবে গেল সে। মামির কাছ থেকে নেওয়া টাকা দিয়ে প্রায় 9 মাস ধরে ঠেকনা দিয়ে রাখল পাওনাদারদের। যখন আর পেরে উঠছে না, তখন একদিন বাধ্য হয়ে অঁরির সঙ্গে দেখা করল। দেখেই বোঝা যাচ্ছে দারুণ বিপদে পড়েছে। আগের সেই স্বাস্থ্যোজ্জ্বল চেহারা নেই আর। ড্রিঙ্ক করে করে মুখ ফুলে গেছে, চোখ মুখ সব লাল। ভাই, বুঝতে পারছি না কি করব। এই মাসের 21 তারিখের মধ্যে যেভাবেই হোক 7,000 ফ্র্যাঙ্ক জোগাড় করতেই হবে, নয়তো এবার সব কেড়ে নেবে ওরা। তোমার অবস্থা কেমন? তুমি টাকাটা দিলে শোধ ঠিক দিয়ে দেব। অঁরির ব্যাংকের অ্যাকাউন্টে টাকা প্রায় ফুরিয়ে এসেছে। যা ছিল তার থেকে বেশি বের করে নেওয়ায় শোধ দেওয়ার জন্য ওকেও 21-এর মধ্যে টাকা জোগাড় করতে হবে। দুজনে নিজেদের অবস্থা নিয়ে এতদিন চরম দুশ্চিন্তায় ছিল তো বটেই। এবার একে অপরের অবস্থা শুনে চোখে যেন আরো অন্ধকার দেখল। নভেম্বরের সন্ধে। বাইরে জোর বৃষ্টি হচ্ছে, সঙ্গে মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া। অনেকটা রাস্তা হাঁটবার পর দুই ভাই রু দিলা রোকুয়ের একটি ছোট্ট ক্যাফেতে এসে ঢুকল। বসে পড়ে 2টো ব্র্যান্ডি অর্ডার দিল। ক্যাফে প্রায় খালি। কেবল বর্ষাতি পড়া কুটি কয়েক লোক এদিক ওদিক বসে খবরের কাগজ পড়ছে। দুজনে মিলে আলোচনা করতে লাগলো কি করা যায়। খানিকক্ষণ পর দুজনেই চুপ করে গেল, ভেবে পেল না কি করবে। ওপরের স্কাইলাইটে বৃষ্টি পড়ার আওয়াজ হচ্ছিল এক নাগাড়ে। 4টে টেবিল দূরে একজন বয়স্ক লোক খুব মন দিয়ে লাপাত্রি পড়ছিল। হঠাৎ চোর চোর মুখ করে অঁরি চারিদিক দেখে নিয়ে ভাইয়ের হাতটা খামচে ধরল। ফিসফিস করে বলল, বল কি হলো? হঠাৎ খেয়াল হলো 5-6 বছর আগে
মনে আছে এরকমই এক রাতে আমরা দুজন এই ক্যাফেতেই বসেছিলাম, তোমার মনে আছে? না, মনে নেই। কি হয়েছিল? আরে যেদিন ল্যান্ডে ডিস্ট্রিক্টে সেই খুনটা হলো, আরে যেটা নিয়ে আমরা কথা বললাম, তোমার মনে নেই? পল কপালের পাশটা চুলকোলো, আর এক ঢোক ব্র্যান্ডি খেলো। অরি ওর দিকে আরো ঝুঁকে পড়ে বলল, আরে তুমি বললে যার সঙ্গে থাকো তাকে খুন করার মতো সহজ আর কিচ্ছু হয় না, স্রেফ একটা অ্যাক্সিডেন্ট। আর তারপর তুমি চিৎকার করতে করতে বেরিয়ে আসছো, মনে নেই? পল চমকে উঠল, দাদার দিকে স্থির দৃষ্টিতে দেখল কয়েক মিনিট। দাদা বলে চলেছে, আরে তুমি বললে যদি তোমার কখনো যদি তোমায় করতে হয় এমন সাবধানে করবে যে একটি সূত্রও পাওয়া যাবে না। পল ভান করল যেন পুরোটা না হলেও খানিকটা মনে পড়েছে, খানিকটা ধরতে পারছে অরি ঠিক কি বলবার চেষ্টা করছে। চোখ কুঁচকে তাকালো সে। দাদাটা কি বোকা! কম করে 100 বার কাজটি সে সাধন করেছে তার কল্পনায়, নিখুঁতভাবে প্ল্যান করেছে সেই কাজ যার অর্ধেক ফায়দা হবে দাদার। তবুও যেন একটু হকচকিয়ে গেল। কল্পনাই করেনি দাদা কখনো নিজের থেকে এই প্রসঙ্গ তুলবে। অবশ্যই ভেতরে ভেতরে খানিকটা হাঁপ ছেড়েও বাঁচল। টাকার অর্ধেক ভাগ অরির যদি বরাদ্দ থাকেই, তাহলে তারও উচিত কাজের অর্ধেক দায়িত্ব নেওয়া। আর যতই হোক এক্ষেত্রে ঝুঁকি কিন্তু পুরো পলের। একটু হেঁয়ালি করে হাসল সে। তারপর দুজনে মিলে প্ল্যান করতে বসল একটি নিখুঁত খুনের। সত্যি সত্যি খুন করবার কথা চিন্তা করতে বসে পল টের পেল ব্যাপারটা ততটাও সহজ নয় যতটা সে বুক ফুলিয়ে বলেছিল। এমন ভাবে করতে হবে যাতে ঘুণাক্ষরেও কেউ আঁচ না করতে পারে, কোথাও কোনো সূত্র না পড়ে থাকে। রাত্রির বেলা জানলা খুলে রেখে দিয়ে মারবার কথা ভেবে লাভ নেই, কারণ সারাদিনের লোকটি একই ঘরে শোয়। তাছাড়া গায়ে ঠান্ডা হাওয়া লাগছে দেখলে বুড়ি নিজেই উঠে জানলা বন্ধ করে দিতে পারে। তাহলে একটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কিন্তু কি? ধরা যাক পল ঘরে থাকাকালীন বুড়ি পা পিছলে পড়ে গিয়ে ঘাড় ভাঙল, কিন্তু সেটা বড্ড সন্দেহজনক হবে নাকি? আর বলা যায় না, বুড়ির হয়তো আসল ঘটনাটা কি ঘটেছিল বলে দেওয়ার জন্য জ্ঞান ফিরে আসবে। না, অন্য রাস্তা ভাবতে হবে। বাথরুমের চৌবাচ্চায় ডুবিয়ে? কিন্তু চানের সময় দরজা ভেতর থেকে বন্ধ থাকে, আর যদি তা নাও থাকে সারাদিনের লোকটি সামনেই তো ঘুরঘুর করে। 7-5 ভাবতে ভাবতে পল হঠাৎ ফিসফিস করে বলে উঠল, একটা কথা মনে রেখো, আমায় সন্দেহ করলে কিন্তু মোটিভের অভাব হবে না। খুন করতে চাইবার যথেষ্ট কারণ রয়েছে আমার। অতএব এমন ভাবে করতে হবে যাতে ঘটনাটা আমার সঙ্গে কোনোভাবে যুক্ত না করা যায়। হাতে টাকা পেয়ে যাওয়ার পর সন্দেহ করলেও ক্ষতি নেই, কিন্তু গোড়ায় নয়। খাবারে কিছু মিশিয়ে দিয়ে তবে? বলল অরি। আনস্টিন রান্না করে, সারাদিনের লোকটা বেড়ে দেয়। তাছাড়া ধরো মেশাবার সুযোগ যদি পাইও, জোগাড় করব কি করে? আগাছা মারার বিষ? হ্যাঁ, ওইটাই বাকি আছে। সবাই টের পেয়ে যাক আমি বিষ কিনেছি আর আমি মরি। তুমি এক কাজ করো, তুমি নিজেই বরং চুপি চুপি এসে আমায় ওটা দিয়ে যাও। অরির মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল।
না না, খুনের কারণ আমার ক্ষেত্রেও সমানভাবে খাটে। দুজনের হাতেই হাতকড়া পড়বে যে। মাঝরাতে দুজনে যখন যে যার নিজের বাড়ি ফিরে গেল, তখনও প্ল্যানটা একেবারে ঝাপসা। তবুও দুজনে ঠিক করেছে পরের দিন সন্ধেবেলা আবার দেখা করবে। সেদিন ছিল 13 তারিখ। যা করার আর 8 দিনের মধ্যেই করতে হবে। যদিও টাকাটা সঙ্গে সঙ্গে মিলবে না, কিন্তু শিগগিরই টাকা পাবে শুনলে পাওনাদাররা অন্তত আরেকটু অপেক্ষা করতে রাজি হবে। পরের দিন ক্যাফে দেস সেন্থিয়েজে পল যখন এসে পৌঁছল, তখন তাকে দারুণ উত্তেজিত দেখাচ্ছে। অরিকে ততটাই নার্ভাস আর ফ্যাকাশে। সারা রাত ঘুমোতে পারেনি সে। পুরো ব্যাপারটা বেমালুম ভুলে যেতে চাইছিল সে। আর বাড়িটাকে তাহলে বেচে দেবো বলো? হ্যাটা মারল পল। আমার ক্যাবলা শোনা, শোনো, আমি ভেবে নিয়েছি তোমায় চাপ নিতে হবে না। কথাটা তুমি পেরেছো ঠিকই, কিন্তু ব্যাপারটা নিয়ে মাসের পর মাস তো ভেবেছি আমি। আর্নস্টিন দারুণ রাঁধুনি আর খুব পরিপাটি। প্রতিদিন ঠিক একভাবে এক নিয়ম মেনে কাজ করে। আমার ঘরটা একই তলায় কি না, তাই আমার সবটাই নখদর্পণ। বুড়ি খুব অল্প খায় আর একদম রুটিন মেনে খায়। একদিন রাতে মাছ, তো পরের দিন 2টো ডিমের সুফলে। মাছ সুফলে, মাছ সুফলে, এই বাঁধা ধরা রুটিন তার। এবার শোনো, প্রত্যেক দিন দুপুরে খাওয়া হলে আর্নস্টিন রান্নার বাসন, খাওয়ার প্লেট মাজতে যায়। তারপর রাত্রিরের খাবারের খানিকটা জোগাড় করে রাখে। মাছ হলে সেটা ধুয়ে ছাড়িয়ে ভাজবার জন্য একদম রেডি করে রাখে সে। সুফলে হলে একটা বড় পাত্রে 2খানা ডিম ফেটিয়ে রাখে। এসব কাজ সেরে জামা পাল্টে মুখে পাউডার ঘষে কনভেন্টে চলে যায় বোনের সঙ্গে দেখা করতে। সে ওখানেই কাজ করে। পাক্কা 1.5 ঘন্টা বাড়ির বাইরে থাকে, ঠিক 4টের সময় ফেরে। তুমি ওর যাওয়া আসা দেখে নিজের ঘড়ি পর্যন্ত মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, কিন্তু অরি বলতে গেল। পল বলে চলেছে, আমি যেটা ভেবেছি সেটা মাছের তরকারিতে কোনো মতেই মেশানো যাবে না, কিন্তু 2খানা ফ্যাটানো ডিমের মধ্যে স্বচ্ছন্দে দিয়ে দেওয়া যাবে। অরির মুখ আরো শুকিয়ে গেছে। কিন্তু কিন্তু পল বিষটা জোগাড় করবে কি করে? বিষের কথা কে বলল? তবে এইখানেই তো তুমি আসছো। আমি? আগে হ্যাঁ, তুমিও যখন আছো এতে টাকার অর্ধেক ভাগটা পাবে, তাই না? যাকগে, কাল তোমার বউ যখন বেরোবে তখন তুমি একটা কাজ করবে। কি? একটা কাঁচের টুকরো গুঁড়ো করবে। কাঁচ? হ্যাঁ, কাঁচ। কেন শোনোনি? ওয়াইনের গ্লাসের এক টুকরো ভাঙা কাঁচ হলেই হবে। সেটাকে মিহি করে গুঁড়ো করবে, একদম পাউডারের মতো। যত মিহি হবে ততই ভালো। অরি ঢোক গিলল। না না, ওর দ্বারা এসব হবে না। বেশ, ও যদি এতই ভীতু হয়, পল একাই সব করবে। কিন্তু ডিভিডেন্ডে যেন ভাগ না বসাতে আসে। পুরো টাকাটাই পলের প্রাপ্য হয় সেক্ষেত্রে। আরে এই সামান্য কাজটা না করতে পারার কি আছে? 21 তারিখ আসতে এখনো 8 দিন দেরি। আগামীকাল মাছের দিন, পরশু বুধবার, সুফলে হবে। কি সহজ, কি নির্ঝঞ্ঝাট, আর কেউ কিচ্ছু টের পাবে না। কিন্তু তুমি? অরি মিনমিন করছিল। তো তোমায় যে ওরা সন্দেহ করবে? যদি করেও কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আর এমনিতেই কোনো রকম ঝামেলা এড়াতে আমি সোজা ব্রেকফাস্টের পর বেরিয়ে যাব। ফিরবো সেই 3:15 নাগাদ। আস্তা বলে সামনের উঠোন দিয়ে বাড়িতে ঢুকবো। ওদিকটায় কেউ থাকে না। আর্নস্টিন থাকে ওপরের তলায়। কেউ বেল দিলে নিচে আসে দরজা খুলতে। 5 মিনিটের জন্য বাড়ি ঢুকেই আবার বেরিয়ে যাব। ফিরবো সেই অনেক রাতে। ততক্ষণে সব শেষ। অরির ভেতরে তোলপাড় শুরু হয়েছে। একদিকে খুনের মতো একটা জিনিসের সঙ্গে নিজেকে জড়ানো কোনোদিন ভাবতে পেরেছিল? অপরদিকে সেই সুখ, সেই স্বাচ্ছন্দ্য যার স্বপ্ন দেখা প্রায় ছেড়েই দিয়েছিল সে। তবে আর যাই হোক,
খুনটা তো সে নিজে করবে না, করবে পল। তবুও পলের সহায়ক হয়ে সব জেনে শুনে তার উপর কাজের পুরো ভার চাপানো অন্যায় হবে। এক টুকরো কাঁচই তো গুঁড়ো করা, কি এমন ব্যাপার? ফেঁসে যাওয়ার কোনো ভয় নেই। কেউ কোনোদিন প্রমাণও করতে পারবে না যে কাজটা সেই করেছে। কিন্তু যতই হোক কাজটা সাংঘাতিক, তাতে কোনো সন্দেহ নেই। আর একটা ব্র্যান্ডি মেরে দাও আমার ক্যাবলা শোনা। পলের গলা আচমকা অরিকে বাস্তবে ফিরিয়ে আনলো। সে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা ব্র্যান্ডি খাওয়ার জন্য নাকি কাঁচ গুঁড়ো করে এনে দেওয়ার প্রস্তাবে, তা সে নিজেও বুঝল না। 24 ঘন্টা পরে যখন অরি ক্যাফে দে সেন্তিয়ার্সের টেবিলে বসে ভাইয়ের হাতে একটা সাদা খাম তুলে দিল, তখন পুরো ব্যাপারটাই তার কাছে দুঃস্বপ্নের মতো ঠেকছে। গতকাল থেকে নিয়ে আজ এই 24টা ঘন্টা যে কিভাবে কেটেছে কিচ্ছু মনে নেই তার। পলের চাপা হাসি কানে এলো তার। আজ মাছ কাল সুফলে, আজ মাছ কাল সুফলে। কি গো, কি হলো? হ্যাঁ, আরে তুমি তো ফাটিয়ে দিয়েছো। চলে যখন পল উঠে বেরিয়ে গেল, অরি তখন একবার ভাবল তাকে পিছু ডাকবে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। ভীষণ ভয় পেয়েছে সে। সেদিন রাতে অনেক দেরি করে শুতে গেল, কিন্তু ঘুম এলো না। পরের দিন সকালে উঠল মাথা ব্যথা নিয়ে। বউকে বলল, অফিসকে টেলিগ্রাফ করে দাও, আমি খুব অসুস্থ, যেতে পারছি না। সারা দিন বিছানায় পড়ে রইল। চোখের সামনে যেন আসন্ন ঘটনাগুলো দেখতে পাচ্ছে ছবির মতো। কেবলই মনে হচ্ছে পল ধরা পড়ে যাবে, কেউ ওকে ঠিক দেখে ফেলবে কাঁচের গুঁড়ো মেশানোর সময়, ও অ্যারেস্ট হবে। চাপে পড়ে অরির নামও বলে দেবে। পল যে কেন বলেছিল, যার সঙ্গে তুমি থাকো তাকে খুন করা ভীষণ সহজ, একদম ভুল। পদে পদে বিপদ লুকিয়ে আছে। হঠাৎ 3:30 সময় অরি আচমকা ঘুম ভেঙে উঠে বসল। চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে পল আর ওর একসঙ্গে মুন্ডপাত করা হচ্ছে গিলোটিনে। পলকে আটকাতে হবে, যেভাবেই হোক। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে মনে হলো বড্ড দেরি হয়ে গেছে। যা হবার তা তো হয়েই গেছে এতক্ষণে। পল বলেছিল না, বাড়িতে ঢুকে ঠিক 5 মিনিটের মধ্যে আবার বেরিয়ে যাবে, ওই 3:15 সময়। তার মানে ঠিক 15 মিনিট আগে। পল এখন কোথায়? ওর সঙ্গে দেখা করতে আসবে কি? বলেছিল না সন্ধ্যেটা বাইরে কোথাও একটা কাটিয়ে রাত করে বাড়ি ফিরবে। তাড়াতাড়ি করে তৈরি হতে লাগলো অরি। না, এখনো সময় আছে। মামির বাড়ি চলে যাবে শটান, গিয়ে রান্নাঘরে ছুটে যাবে। ফ্যাটানো ডিম রাখা পাত্রটা তুলে নিয়ে টান মেরে ফেলে দেবে সব। কিন্তু কোথায়, কিভাবে? যতক্ষণে সে ওখানে গিয়ে পৌঁছবে ততক্ষণে আর্নেস্টাইন ফিরে আসবে, কৈফিয়ত চাইবে সে, সব জানাজানি হয়ে যাবে। ডিমের গোলা পরীক্ষা করে দেখা হবে। ভগবান, বড্ড দেরি হয়ে গেল যে। কিচ্ছু করবার নেই, আর কিচ্ছু করবার নেই। এখন শুধু অপেক্ষা করা আর এই যন্ত্রণা সহ্য করা।
তৈরি হয়ে বেরোবার আগে অরি বউকে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অথচ নিজেই বুঝল না কি বলতে চাইল। খুব তাড়াতাড়ি রাস্তা দিয়ে হেঁটে চলল সে। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। হঠাৎ দেখল রু দিলা রোখোয়ের সেই ছোট্ট ক্যাফেতে সে পৌঁছে গেছে, যেখানে প্রথম খুন করবার কথা মাথায় আসে, যেখানে সে তার ভাইকে মনে করায়। বসে রইল ওখানে, ড্রিঙ্ক করতে লাগলো সময় কাটাবার জন্য। আজ সুফলের দিন। বুড়ি 7টায় ডিনার করে, এখন 5টাও বাজেনি। সে আশায় আশায় বসে রইল, যদি পল এসে পড়ে। একজন অচেনা লোক হঠাৎ গল্প জুড়ে দিল তার সঙ্গে। কোন এক রেল কোম্পানির সঙ্গে তার কন্ট্রাক্ট বোল্ট লাগানোর, কিন্তু কন্ট্রাক্টটা নিয়ে সে বেজায় হতাশ। এদিকে অরির কানে কিন্তু একটি কথাও ঢুকছিল না। উফ, কি অসহ্য! লোকটা মরে না কেন? হাওয়ায় মিলিয়ে যাক না। শেষমেশ যখন বিল চোকাবার জন্য ওয়েটারকে ডাকলো, ততক্ষণে টেবিলে কাপ ডিশের একখানা ছোটখাটো পাহাড় জমে গেছে। অরি সেখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি হেঁটে গিয়ে পৌঁছল ক্যাফে দে সেন্তিয়াসে, পলের খোঁজে। কিন্তু সে ওখানেও নেই। ঘড়িতে তখন 6টা, আর 1 ঘন্টা। অরি আর এক মুহূর্ত স্থির বসতে পারছে না। সেন্তিয়াসের টাকা মিটিয়ে বেরিয়ে গেল সে। একটার পর একটা ক্যাফেতে খোঁজ নিল। 7টা বাজতে 15। হে ভগবান, বুড়ি যেন খাবার আজ নিচে থেকে ফেলে দেয়। আচ্ছা, ও কি যথেষ্ট ভালো করে গুঁড়ো করেছিল কাঁচটা? 7টা বাজতে 5, 7টা। এইবার মাথার টুপিটা হাতে তুলে নিয়ে আবার বেরিয়ে পড়ল সে। ব্র্যান্ডিটা চড়েছে ভালোই। 7:30টার সময় হঠাৎ পাগলের মতো হেসে উঠল সে। ছিয়াশি বছরের বুড়ির জীবনে আর কি বাকি থাকতে পারে? নিজেকে বোঝাতে লাগলো, যা করেছে বউ ছেলে মেয়ের জন্য করেছে। ভবিষ্যতের কথাটা ভাববার চেষ্টা করল সে। বছরে 8-10 হাজার ফ্রাঁ কিভাবে খরচ করবে? অফিসে নোটিশ দিয়ে দেবে। যারা সব সময় ওর পেছনে লেগে এসেছে তাদের এবার আচ্ছা সে দেবেও। আর ওই শয়তান মকউইন, তাকেও ছেড়ে কথা কইবে না। রাত 10টা। অরি এখন সম্পূর্ণ মাতাল। শরীর মন সব অবশ। কিছুতেই কিছু এসে যায় না তার। যা হওয়ার তা তো হয়েই গেছে। তা সে ভালোর জন্য হোক বা মন্দ, কি বা যায় আসে। পলকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু শরীরে বড় ক্লান্তি। এতটুকু ক্ষমতা নেই। যা ঘটে গেছে তা তো আর প্রত্যাহার করা যাবে না। বাড়ি ফিরে বিছানায় গা এলাতেই ঘুম জড়িয়ে এলো চোখে। এক গভীর অসাড় ঘুম। অরে অরে, ওঠো, কি হয়েছে তোমার? বউ ঝাঁকাচ্ছিল তাকে। বেশ খানিকক্ষণ পর সে যখন চোখ পিটপিট করে তাকালো, তখন নভেম্বরের সোনালি রোদে ঘর ঝলমল করছে।
অনেক বেলা হয়ে গেছে না গো? খানিকটা অনিচ্ছাকৃতভাবেই জিজ্ঞেস করল সে। 8:30 বেজে গেছে, তোমার অফিস যেতে দেরি হয়ে যাবে না? গতকালও যাওনি, আজ না গেলে যে অফিস থেকে তাড়িয়ে দেবে, আমাদের কি হবে তখন? ধীরে ধীরে কাল রাত্রিরের ঘটনাগুলো সব মনে পড়ে গেল অরির। চিন্তা করো না, আজকেও শরীরটা তেমন ভালো লাগছে না। আর একটা টেলিগ্রাম করে দাও না, সব ঠিক হয়ে যাবে সব। বউ সন্দেহের চোখে তাকালো তার দিকে। তুমি ড্রিঙ্ক করছিলে না? ঝাঁঝিয়ে উঠল সে। উফ, তোমরা পুরুষ মানুষ পারো বটে, আমাদের যে কি হবে ভগবানই জানেন। নিজের এপ্রনে মুখ ঢেকে কাঁদতে লাগলো সে। অরির হঠাৎ সেই মুহূর্তে যেন উপলব্ধি হলো, মেয়েরা কি ছোট মনের আর কি জ্বালাতনে। জ্যানেটকে দেখো, কি তুচ্ছ একটা ব্যাপারে কিভাবে কান্নাকাটি করছে, আর এদিকেও। পুরো ব্যাপারটা যেন আবার অরির চোখের সামনে ভেসে উঠল। পল এখন কোথায়, কি করছে সে? আজকের দিনেও কি সে অফিস যাবে? এমন একটা দিন যেদিন তার ভাগ্য নির্ধারিত হতে চলেছে। বউকে চুপ করানোর জন্য মিথ্যে করেই কোঁকিয়ে উঠল যন্ত্রণায় সে। শেষে বউ বেরিয়ে গেল ঘর থেকে। অরি শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলো, এরপর কি ঘটবে। ঘন্টার পর ঘন্টা, কার থেকে খবরটা প্রথম আসবে, পল নাকি পুলিশ? পুলিশের কথা মনে হতেই অস্থির হয়ে উঠল সে। যখন প্রায় 12টা বাজে, বিছানা ছেড়ে উঠে বসল, গায়ে একটা জামা চড়িয়ে বেরিয়ে গেল। বউকে বলে গেল অফিস যাচ্ছে, যদিও সেখানে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না তার। মারায়সে গিয়ে একটা দোকানে বসে কফি খেল। পুরনো ডেরাগুলোতে যাওয়ার কথা ভাবলেই বুক কেঁপে উঠছে তার। সারা দুপুর ধরে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়ালো সে, কিচ্ছু বুঝতে পারছে না কি করবে। বিকেলের দিকে রু অ্যালিবার্তের একটা ক্যাফেতে ঢুকল। ঢোকার আগে বাইরের একটা স্ট্যান্ড থেকে দুপুরের একটা লেট এডিশন কাগজ কিনল। ক্যাফেতে বসে একটা ড্রিঙ্ক অর্ডার দিল। তারপর কাগজটা খুলল। মাঝখানের পাতায় একটা খবরে হঠাৎ চোখ পড়ল অরির। খানিকক্ষণ পর নিজের অজান্তেই গলা দিয়ে অস্ফুট একটা চিৎকার বেরিয়ে এলো তার। শ্যান্টিলিতে রহস্যজনক মৃত্যু। আজ সকালে শ্যান্টিলিতে রহস্যজনকভাবে মারা যান এক মধ্যবয়স্ক ভদ্রলোক, নাম পল ডেনোয়েল। একটা অমলেট খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। ভদ্রলোক তার মামি মাদাম দেল্যান্ডিয়ারের সঙ্গে থাকছিলেন। বাড়ির অন্য কারুর কিচ্ছু হয়নি। ঘটনাটা তদন্ত করে দেখা হবে। এরপর যা ঘটল তা দুঃস্বপ্নের মতো। অরির কাছে সব ঝাপসা। শুধু একটা জিনিস খেয়াল ছিল তার, কোনো মতেই মুখ খোলা চলবে না। বাকি যা দেখলো, যা ঘটল, কিচ্ছু মনে নেই তার, কেবল একটা আবছা স্মৃতি। কোর্টে জেরার সময় মোটা আর্নেস্টাইন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর সবিস্তারে গল্প করছে তার মালকিন কতখানি খামখেয়ালি ছিল। অদ্ভুত মহিলা ছিলেন মাদাম, কারুর কথা শুনতেন না। অরির কানে এলো আর্নেস্টাইন বলে চলেছে সেদিন মাদামের সঙ্গে তর্ক হলো তার। মাদাম জোর দিয়ে বললেন আজ মাছ খাওয়ার দিন। সুফলে তো কালকেই খেলাম। মাদামকে কিছুতেই বোঝানো গেল না, তার সঙ্গে তর্ক করা বৃথা।
সে দুখানা ডিম ফেটিয়ে রেখেছিল। মাদামের কথা শুনে বেজায় বিরক্ত লাগলো তার। সে খুব হিসেবি, কোনো জিনিস নষ্ট করতে বড় গায়ে লাগে তার। ভাবল ডিমের গোলা নিয়ে কি করবে। ভাবল মশিয়ে পলকে ব্রেকফাস্টে অমলেট করে দেবে একটা। তিনিও দারুণ তৃপ্তি করে খেলেন সেটা। তার মানে সেই মারাত্মক গোলা বানানো হয়েছিল মাদাম টেল্যান্ডিয়ারের জন্য। কিন্তু দায়ী কে, আর উদ্দেশ্যই বা কি? মালকিনের মৃত্যুতে আর্নেস্টাইনের তো কোনো লাভ হতো না, বরং উল্টে চাকরিটা খোয়াতে হতো। তাহলে খুনের কারণ কি? এক হতে পারে ইনকোয়েস্ট অনেকক্ষণ ধরে চলল। অঁরি উইটনেস বক্সে দাঁড়িয়ে বলল সে কিছুই জানে না, কিছুই বুঝতে পারছে না। সে ভাইয়ের মৃত্যুতে মর্মাহত। ইনকোয়েস্টে রায় বেরোল, মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না। ছায়ার মতো কিছু মানুষ অঁরির চোখের সামনে দিয়ে চলে বেড়ালো। ছায়ার মতো কিছু মানুষ, আর কিছু উপলব্ধি। নিখুঁতভাবে নিজের ভাইকে খুন করেছে সে। সম্পত্তির সব ডিভিডেন্ড তার একার হবে একদিন, তার আর তার স্ত্রী সন্তানের। বছরে 18,000 ফ্রাঁ একদিন। একটা ছবি সব ছবিকে ছাপিয়ে উঠল। ইনকোয়েস্টের পরের দিন বুড়ি টেবিলে খাড়া বসে, অনন্তের মূর্তি, ছাইরঙা কাকাতুয়া অ্যানার মলিন গলায় হাত বুলোচ্ছে। আমার সোনামণি, লক্ষ্মী সোনা, আরেকটা আঙুর খা সোনামণি আমার। শুনছিলেন দ্য পারফেক্ট মার্ডার। মূল রচনা স্টেসি ওমোনিয়ান। গল্পের বাংলা অনুবাদ ও বেতার রূপ সুবর্ণা চক্রবর্তী। গল্প পাঠে ও অঁরির চরিত্রে মীর, পল এবং গল্পের সূত্রধার দীপ, অঁরির স্ত্রী লাবণ্য, রোজেলি মামি ইন্দ্রাণী, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সুবর্ণা চক্রবর্তীকে তাঁর সহযোগিতার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।